প্রেম, আত্মা, সানডে হরর স্পেশাল। ওয়েলকাম ব্যাক। প্রেতাত্মার চতুর্থ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটা আমার নিজের চোখে দেখা একটি ঘটনা। আশা করছি আপনাদের সকলের আজকের ঘটনাটি ভালো লাগবে। আমি পুষ্কর, আপনাদের সঙ্গে আছি। সাউন্ডস অ্যান্ড এডিটিংয়ে রয়েছেন সৌভিক। শুনে দেখুন আজকের ঘটনাটি, আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ঘটনাটি কেমন লাগলো। ঘটনাটা 2005 কি 6-এর। আমার এক দুঃসম্পর্কের দাদা আছে, বাড়ি বনগাঁয়। তার বিয়ে ছিল, আর যার সাথে বিয়ে ছিল তার বাড়ি কাটোয়া লাইনে। তো বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছিল। অনেকটা দূরের রাস্তা হওয়ার কারণে তেমন কাউকে বলা হয়নি। 3খানা টাটা সুমো ভাড়া করা হয়েছিল, তাতে একটার মধ্যে দাদা দিদি আমরা সবাই, আর যার বিয়ে ছিল সে। আর অন্য দুটো গাড়িতে সিনিয়ররা, মা বাবা, দিদা দাদু, এরাই। আপনারা হয়তো জানেন আমাদের বাঙালিদের মধ্যে একটা নিয়ম আছে, বিয়ের সময় বরের সঙ্গে একটা কোলে বর দিতে হয়। তো আমাদের পরিবারের মধ্যে ছোট ছেলে বলতে সেই সময় আমিই ছিলাম, তো আমাকে কোলে বর হিসেবে রাখা হয়। বরযাত্রীর গাড়ি ছাড়তে ছাড়তে 3:30 মতন বেজে যায়। আমাদের পৌঁছাতে 7:10 কি 15 বাজে। আমার বৌদি বেশ বনেদি পরিবারের মেয়ে। তখনকার সময়ও তাদের 2তলা বাড়ি। বিয়ে বাড়ি ঢোকার বেশ অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে তাদের বাড়ির সামনে পুরো লাইটিংয়ে ভরা। আমরা পৌঁছানোর সাথে সাথে বেশ আদর যত্ন করা শুরু হয়ে যায়। আর যেহেতু দাদার কোলে বর হিসেবে আমি ছিলাম, তাই আমাকে যেন একটু বেশি আদর যত্ন করা হচ্ছিল। বিয়ের লগ্ন ছিল 9:45। বিয়ে শেষ হতে হতে 12:30 মতো বেজে যায়। তারপর খাওয়া দাওয়া করা হয়। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে উপরের তলায় সবাই যায়। বৌদির ঘরে আমরা দাদা বোনরা সবাই মিলে বসি। তার পাশের ঘরেই সিনিয়ররা সবাই গল্পগুজব করতে থাকে। তো আমাদের ঘরের গল্পগুজবটা যেন একটু রমরমাট চলছিল। আসলে আমাদের যে দাদার বিয়ে ছিল, ও রসিকতা করতে খুব ভালোবাসে। আমাদের সঙ্গে খুব ইয়ার্কি করছিল। এর মাঝে যার যার জীবনের কিছু খারাপ ভালো ঘটনা, কেউ গান, এরকম করে চলছিল। হঠাৎ দাদার বৌদির দিকে নজর যায়। দেখে বৌদি চুপচাপ বসে রয়েছে। দাদা জিজ্ঞেস করে, কি হয়েছে মনোরমা, চুপ করে বসে রয়েছে কেন? তখন বৌদি উত্তর দেয়, আজকে আমার ঠাকুমা ঠাকুরদার কথা খুব মনে পড়ছে। তখন দাদা জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? বৌদি উত্তরে বলে, আমার ঠাকুমা ঠাকুরদা আজ থেকে 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে ঠাকুমা ছিলেন সে আমাকে খুব ভালোবাসতো। সে আমাকে বলতো, আমি নিজের হাতে তোকে সাজিয়ে বিয়ে দেব, আমার পরিরানী করে বিয়ে দেব। আজ সে আমাদের মাঝে নেই। সে নাকি যেখানে যেত বৌদিকে সব জায়গায় নিয়ে যেত, কিন্তু সেইবার বৌদির পরীক্ষা থাকার কারণে তাকে নিয়ে যেতে পারিনি। তখন বৌদি কাঁদছে আর বলছে, সেদিন যদি আমিও তাদের সঙ্গে যেতাম তাহলে হয়তো আর তোমাদের সঙ্গে দেখা হতো না। এরপর দাদা বৌদিকে শান্ত করে। তারপর বেশ কিছুটা সময় পর আমি বাইরে যাচ্ছিলাম। তখন দাদা জিজ্ঞেস করে, কিরে তুই কোথায় যাচ্ছিস? আমি তখন বলি, একটু ওয়াশরুমে যাচ্ছি। দাদা বলে, তাড়াতাড়ি চলে আসিস। যেতে পারবি একা নাকি যাবে কেউ সঙ্গে? আমি ছোট ছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কোনো কিছু তেমন ভয় পেতাম না। তাই আমি দাদাকে বলি, না না, কোনো ব্যাপার না, আমি একা চলে যাব। আসলে বৌদিদের 2খানা ওয়াশরুম, একটা নিচের তলায়, একটা উপরের তলায়। উপরের তলাটা এই কারণে করা হয়েছিল কারণ ঠাকুমা ঠাকুরদা নাকি উপরের ঘরে থাকতেন, তাই তাদের যাতে উপর নিচ করতে কষ্ট না হয় তাই জন্য উপরে একটা বাথরুম করে দিয়েছিল। আর বাথরুমটা ঠাকুমাদের ঘরের ঠিক পাশেই ছিল। আমি বাথরুমে যাওয়ার সময় সেই ঠাকুমাদের ঘরটার দিকে নজর যায়। দেখি ঘরটার দরজায় তালা ঝোলানো, যেন দেখে মনে হচ্ছে বেশ কয়েক বছর ধরে দরজাটা খোলা হয়নি। এরপর আমি বাথরুমে ঢুকে যাই
আসলে বৌদিদের উপরের তলার বাথরুমটায় কোনো ছাউনি নেই, একটা জানলা আছে, তাতে কটা রড লাগানো, বাইরেটা চাঁদের আলোয় বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। হঠাৎ বাথরুম করতে করতে সামনের দিকে নজর যায়। জানলা দিয়ে বাইরের দিকে দেখা যাচ্ছিল দুটো নারকেল গাছ হাওয়ায় দুলছে। এরপর উপরের দিকে তাকিয়ে দেখি বাথরুমের উপরটায় নারকেল গাছের পাতাগুলো এমন করে ছায়া ফেলেছে যেন মনে হচ্ছে কেউ হাত দিয়ে বাথরুমটাকে ঢেকে রেখেছে। এরপর আমি বাথরুম করে ঘরে চলে যাই। গিয়ে দেখি তখনও আড্ডা চলছে। তারপর মিনিট 5 পর বৌদি হঠাৎ বলে, আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ। তখন দাদা বলে, এখন কোথায় যাচ্ছ তুমি? তখন বৌদি উত্তরে বলে, আমি একটু বাথরুম দিয়ে আসছি। দাদা বলে, তাহলে চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে। বৌদি বলে, না দরকার নেই, আমি তো এখানে সবসময় যাতায়াত করি, আমার কোনো অসুবিধা হবে না। এই বলে বৌদি চলে যায়। তারপর আমরা গল্প করতে থাকি। দেখতে দেখতে 10-15 মিনিট হয়ে যায়। দাদা হঠাৎ বলে, কিরে তোদের বৌদি এখনো আসছে না কেন? আমরা একটু ইয়ার্কি করেই বলি, কি দাদা এখনই চোখের আড়াল করতে পারছো না? তখন দাদা একটু হেসেই বলে, আরে না না, এতটা সময় হয়ে গেল তো তাই একটু জিজ্ঞেস করলাম। তারপর বেশ আরো 2-1 মিনিট কেটে যাওয়ার পর আমরাও বলে উঠি, সত্যি তো দাদা, অনেকটাই সময় হয়ে গেল, এখনো আসছে না কেন বৌদি? তখন দাদা বলে, চল একটু দেখে আসি, সারাদিন না খেয়ে শরীরটা তো দুর্বল, কোনো অসুবিধাও তো হতে পারে। এই বলে আমরা বাথরুমের দিকে যাই। গিয়ে দেখি বাথরুম ভিতর দিয়ে বন্ধ। দাদা অনেকবার ডাকে, মনোরমা, এই মনোরমা, তুমি ঠিক আছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো উত্তর আসে না ভিতর দিয়ে। দাদা তখন জোরে জোরে দরজা ধাক্কায়। এর মধ্যে পাশের ঘর থেকে দাদু দিদা আর তাদের পরিবারের লোকজন চলে এসছে। সবটা তাদেরকে বললে বৌদির মা বাবা বলে, দরজাটা ভেঙে ফেলো বাবা, শরীর দুর্বল, মাথা ঘুরিয়ে যদি পড়ে যায় তাহলে একটা অঘটন ঘটতে পারে। তখন দাদা জোরে দরজাটা ধাক্কা দিলে ভেঙে যায়। দরজাটা দিয়ে ভিতরে ঢুকতেই দেখে বৌদি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে নিচে। দাদা তাড়াতাড়ি করে কোলে নিয়ে ঘরে নিয়ে যায় বৌদির। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিতেই বৌদির জ্ঞান ফিরে আসে। এরপর বৌদির জ্ঞান ফেরার পর বৌদি যে কথাটা বলেছিল সেটা আমরা ভাবতেও পারিনি। বৌদি বলে তার ঠাকুমা নাকি তাকে নিয়ে যেতে এসেছিল। বৌদি ভয় পেয়ে মাথা ঘুরিয়ে ওখানেই পড়ে যায়। তারপর বৌদির আর কিছু মনে নেই। দাদা বৌদির মাথার কাছেই বসেছিল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ বৌদির মাথার নিচের দিকটায় হাত যেতে দাদা দেখে বৌদির মাথাটা অনেকটা ফুলে গেছে, হয়তো পড়ে গেছিল তার জন্য চোট লেগে ফুলেছে। তারপরও রাত্রিরে 2-1 বার বৌদি ভয় পেয়ে উঠছিল। এরপর সকাল হলে বৌদির মা বাবা বলে, একটা ওঝা টোঝা কাউকে দেখিয়ে নিলে কি ভালো হতো না? তখন আমাদের বাড়ির লোকও বলে, হ্যাঁ দেখিয়ে নিলে হয়তো ভালোই হয়। তারপর এক ওঝাকে ডাকে। সে বলে হোম যজ্ঞে বসতে হবে। সেই মতো আয়োজনও করা হয়। বৌদিকেও যজ্ঞে নিয়ে আসা হয়, কিন্তু বৌদিকে যজ্ঞে বসানো যাচ্ছিল না। অনেক জোর করে বসানোর পর ওঝা কিছু একটা ছিটিয়ে দেয় বৌদির গায়ে, তারপর শান্ত হয়। এরপর ওঝা বাবা যখন জিজ্ঞেস করে, তুই ওর শরীরে কেন প্রবেশ করেছিস, ছেড়ে দে ওকে। এরপর বৌদি যখন উত্তরটা দিল, বৌদি যেন একটা গলার আওয়াজে না, 2 রকমের গলার আওয়াজে উত্তরটা দিল। একটা বৌদির আর একটা কোন এক বয়স্ক মহিলার গলা। ওকে আমি নিয়ে যেতে চাই, ও আমার সঙ্গে যাবে, তোরা ওকে ছেড়ে দে, ওকে আমার সঙ্গে যেতে দে। এরপর ওঝা বাবা বলে, ও তোর সঙ্গে কোথাও যাবে না, তুই ওকে ছেড়ে দে। এরপর বৌদি আবার সেই একই গলায় যেন বলে ওঠে, ও আমার সঙ্গে যাবে, তোরা আটকাস না, ওখানে আমি বড্ড একা, আমি ওকে খুব ভালোবাসি, ও আমার সঙ্গে ভালো থাকবে। এই কথা শুনে বৌদির মা বলে, মা আপনার জগৎটা অন্য, এর জগৎটা এখন অন্য, এর নতুন বিয়ে হয়েছে, এর জীবনটা নষ্ট করে দিও। এরপর একই শব্দে বৌদি বলে ওঠে, ওর কোনো ক্ষতি করছি না আমি, ও যাতে ভালো থাকে সেটাই করছি, ওকে যেতে দে, আমার রাস্তায় বাধা দিস না। এরপর বৌদি যেন কেমন করতে থাকে। ওঝা বাবা
আবার সেই একই জিনিস বৌদির গায়ে ছিটিয়ে দেয়। এরপর ওঝা বাবা বলেন, আচ্ছা বেশ, তুই তো তোর ইচ্ছা প্রকাশ করে যাচ্ছিস, একবারও কি জিজ্ঞেস করেছিস ও কি চায়? তখন বৌদির ভিতর থেকে সেই বয়স্ক গলায় সেই ঠাকুমা বলে ওঠে, হ্যাঁ আমি জানি, ও আমাকেই চায়, ও আমাকে ভালোবাসে, ও আমাকে ছাড়া থাকতে পারছে না। আমাদের রাস্তায় বাধা দিস না, আমাদের যেতে দে, বাধা দিলে ফল কিন্তু ভালো হবে না। এই কথা শুনে ওঝা বাবা বলেন, আচ্ছা বেশ, যদি ও তোর সঙ্গে যেতে চায় তাহলে তোদেরকে আমরা যেতে দেব, কিন্তু যদি ও যেতে না চায় তাহলে তোকে কিন্তু চিরকালের জন্য ওকে ছেড়ে যেতে হবে। এই কথা শুনে সেই বয়স্ক গলায় ভিতর থেকে বলে ওঠে, ঠিক আছে, যদি ও না চায় তাহলে আমি চলে যাব, কিন্তু যদি ও যেতে চায় তাহলে আমাদের পথে তোরা আর কেউ বাধা হয়ে দাঁড়াবি না। সেই মতো কথা হয়। এরপর হঠাৎ বৌদি যেন নিজের রূপে ফিরে আসে। এমন মনে হচ্ছিল এত সময় অন্য কেউ বৌদিকে এক অন্য রূপে বেঁধে রেখেছিল। তখন বৌদিকে ওঝা আবার জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি কি তোমার ঠাকুমার সঙ্গে যেতে চাও নাকি তোমার স্বামীর সঙ্গে সংসার করতে চাও? তখন বৌদি উত্তর দেয়, আমি আমার স্বামীর সঙ্গে সংসার করতে চাই, আমি আমার স্বামীর সঙ্গে স্বামীর বাড়ি ফিরে যেতে চাই। এই কথা শুনে আবার যেন সেই বৌদির ভিতর থেকে বয়স্ক মহিলা বলে ওঠে, তুই এটা কি বলছিস মনা? তুই তো আমাকে ভালোবাসিস, তুই অন্য কারোর সঙ্গে কি করে থাকতে পারিস? তখন ওঝা বাবা বলেন, তোমার জগৎটা অন্য, এর জগৎটা এখন অন্য, ওকে ছেড়ে দাও। ও তোমার খুব ভালোবাসে সত্যি, যদি তুমিও ওকে ভালোবাসো তাহলে ওকে সুখে থাকতে দাও, তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। এরপর কিছু সময় শান্ত হয়ে যায়। তারপর বৌদির ভিতর থেকে সেই একই শব্দে বলে ওঠে, ঠিক আছে, আমি চলে যাব, তোরা ভালো থাকিস, তবে হ্যাঁ, আমাকে গয়ায় গিয়ে একটা পিণ্ড দান করিস, আমার আত্মার শান্তি পাচ্ছে না। এরপর বৌদি মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। সবাই মিলে তাড়াতাড়ি করে তুলে চোখে মুখে জল দিলে বৌদির জ্ঞান ফেরে, কিন্তু এত সময় ধরে যা ঘটেছিল তা বৌদির কিছুই মনে নেই। তারপর বাড়ির সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য বিদায় পর্ব শুরু করে। আমরা ফিরে আসি। ওদিক দিয়ে আমার বৌদির বাবা সে গয়ায় যায় পিণ্ডদান করতে। তারপর দিয়ে এখনো অবধি বৌদির সঙ্গে কোনো ঘটনা এমন ঘটেনি যা অস্বাভাবিক লেগেছে আমাদের। এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। হ্যাঁ, তবে এই ঘটনার আগে অবধি আমিও এইসব অবিশ্বাস করতাম, তবে এইসব দেখার পর আমি এটা বিশ্বাস করি যে মৃত্যুর ওপারেও কোনো একটা জগৎ আছে যা আমরা দেখতে না পেলেও কখনো কখনো সেটা ফিল করতে পারি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের মেল আইডি মেনশন করা আছে। যদি আপনাদের সঙ্গেও এমন কোনো ঘটনা ঘটে থাকে বা শুনে থাকেন, আমাদেরকে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের ঘটনাটাও সকলের সামনে তুলে ধরব। ধন্যবাদ।